মুর্শিদাবাদ এই নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ইতিহাসের নানা কাহিনী। ১৭০০ সালে বাংলা বর্গী আক্রমণে অশান্ত হয়েছিল। বর্গীদের আটকিয়ে বাংলার শান্তি ফিরিয়ে এনেছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ। নবাব শাসন আমলে এটি বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল। সুষ্ঠু শাসনের সাথে তিনি বাংলার তৎকালীন রাজধানী ঢাকা থেকে সরিয়ে বাংলার প্রায় কেন্দ্রে নিয়ে আসেন, ভাগীরথী নদীর তীরে। এরপর তিনি তার রাজধানী নাম নিজের নামের সাথে মিলিয়ে দেন মুর্শিদাবাদ। এরপর মুর্শিদাবাদে ইংরেজদের সাথে পলাশী যুদ্ধে পরাজিত হয়ে গোটা বাংলা তথা গোটা ভারতবর্ষ ধীরে ধীরে ইংরেজদের অধীনে চলে যায়। এই শহরে প্রতিটি কোনায় কোনায় আজও ছড়িয়ে রয়েছে জানা অজানা নানা ইতিহাস। এই ইতিহাসকে জানতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসেন এই মুর্শিদাবাদ ভ্রমণে। পুরো মুর্শিদাবাদ ভ্রমণের জন্য কিন্তু 2 থেকে 3 দিন সময় লাগে, কিন্তু আমাদের হাতে এত সময় কোথায়, কি তাই না? তাই একদিনে যদি মুর্শিদাবাদ ভ্রমণ করতে চান, কি করে ঘুরবেন, আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। আর যদি আপনার হাতে 2 রাত্রি 3 দিন সময় থাকে, তাহলে কি করে প্ল্যান করবেন সেটি জানার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ভিডিওটি দেখে নেবেন। 2 রাত্রি 3 দিনে এই মুর্শিদাবাদে 50টিরও বেশি স্পট ঘুরতে পারবেন। কি করে ঘুরবেন লিঙ্কটি অবশ্যই দেখে নেবেন। এটুকু বলতে পারি, ওই ভিডিওটি ইউটিউবে প্রথম। যাই হোক, যেমন করে প্ল্যান করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাথে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মুর্শিদাবাদ পর্ব। সবার প্রথমে আসা যাক কি করে আপনি পৌঁছাবেন। যদি কলকাতা থেকে আসেন, সবথেকে ভালো হয় ভোর 3:45 শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ধরে নিন, যা মুর্শিদাবাদ পৌঁছায় সকাল 8:30 নাগাদ। এই ট্রেনে আসতে পারেন, অথবা 1313 হাজারদুয়ারি এক্সপ্রেস, যা ছাড়ে কলকাতা স্টেশন থেকে সকাল 6:50 নাগাদ। এটাতেও আসতে পারেন, তবে বেস্ট হলো ভোরে ট্রেনে আসা। অথবা আপনি চাইলে বাই রোডও আসতে পারেন। অথবা যারা দুর্গাপুর, আসানসোল, সিউড়ি থেকে আসবেন, তাদের জন্য বেস্ট অপশন হলো স্টেট বাস। স্টেট বাস ডাইরেক্ট আপনি চলে আসতে পারেন বহরমপুরে। সেখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে রয়েছে মুর্শিদাবাদ। এবার আসা যাক আপনি ঘুরবেন কিসে। মুর্শিদাবাদ ভ্রমণে আসলে বহু মানুষই ঘোড়ার গাড়ি করে ঘোরাটাই বেশি পছন্দ করেন, তাই মুর্শিদাবাদে ঘোড়ার গাড়ি প্রচলন রয়েছে। কিন্তু আজকাল মানুষের হাতে এত সময় নেই, তাই অধিকাংশ মানুষ টোটো করে ঘোরেন। স্টেশনে টোটো রিজার্ভ করে সারাদিন ঘুরে আবার স্টেশনে ড্রপ করেন। অথবা আপনি চাইলে বাইক বা স্কুটিও রেন্ট করতে পারেন। ঘোড়ার গাড়ি, টোটো, বাইক সবার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন। চলুন এবার ঘোরার প্ল্যানটা দেখে নিই। আপনি যদি ট্রেনে আসেন, মুর্শিদাবাদ স্টেশনের বাইরে প্রচুর টোটো পেয়ে যাবেন। একটা রিজার্ভ করে বেরিয়ে পড়ুন আজকের ভ্রমণে। আজকের একদিনের ভ্রমণে আমরা সবার প্রথমেই চলে এসেছি ত্রিপুলিয়ান গেটে। 3টি খিলান বিশিষ্ট এই গেটের উপরে একটি নহবতখানা আছে। মুর্শিদ কুলি খাঁর জামাই নবাব সুজাউদ্দিন খান এই গেটটি নির্মাণ করেন। এই গেটটিকে মুর্শিদাবাদের মূল প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। এরপর চলে আসুন মুর্শিদাবাদের সবথেকে জনপ্রিয় স্থান হাজারদুয়ারি দেখতে। হাজারদুয়ারি নবাব সিরাজউদ্দৌলা তৈরি করেন, এই ভেবে অনেকেই ভুল করেন। এটি তৈরি করেন 1837 সালে ডানকান ম্যাকলিওড কর্তৃক নবাব হুমায়ুন শাহ। এটি তৈরি করতে 8 বছর সময় লাগে ও খরচ হয় সেই সময় 17 লক্ষ টাকা। এখানে 1000 দরজার মধ্যে 900টি আসল ও 100টি নকল। বর্তমানে এটি একটি সুন্দর মিউজিয়াম করে রাখা রয়েছে, যেখানে নবাবের ব্যবহৃত জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন ছবি, আসবাবপত্র, যুদ্ধের অস্ত্র আছে। ভিতরে ফটো বা ভিডিওগ্রাফি করা সম্পূর্ণরূপে নিষেধ। এটি প্রতিদিন শুক্রবার বন্ধ থাকে ও বাকি দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। টিকিট মূল্য যদি অনলাইনে কাটেন 20 টাকা, অফলাইন 25 টাকা। এই প্রাঙ্গণের ভিতরেই দেখতে পাবেন ক্লক টাওয়ার বা ঘড়িঘর। এটি ডানকান ম্যাকলিওডের সহকারী সাগর মিস্ত্রি নির্মাণ করেন। এর ভিতরে দেখতে পাবেন রয়েছে বড় ইমামবাড়া। এখানে প্রথমে সিরাজউদ্দৌলা কর্তৃক পূর্বে নির্মিত হয় এবং সেটি আগুনে পুড়ে যায়। পরে 1857 সালে নবাব নাজিম মনসুর আলী খান ফেরাদুন শাহ এটি নির্মাণ করেন। বর্তমান ইমামবাড়াটি 680 ফুট লম্বা।
এই জায়গাটি মহরম ছাড়া বাকি সারা বছর বন্ধ থাকে এবং এর সামনেই রয়েছে মদিনা মসজিদ, যেটি সিরাজউদ্দৌলা নির্মাণ করেছিলেন। হাজারদুয়ারি ও ইমামবাড়ার মধ্যে অবস্থিত বাদশাওয়ালি টপ ৭,৬৫৭ কেজি এর ওজন। এটি ব্যবহারের জন্য ১৮ কেজি বারুদের প্রয়োজন হতো। শোনা যায় এই কামানটি একবার ব্যবহার হয়েছিল এবং ১০ মাইল পর্যন্ত এর আওয়াজে গর্ভবতী মহিলাদের গর্ভপাত ঘটে। এরপর চলে আসুন নিমহারাম দেউরি বা বিশ্বাসঘাতকের দরজা দেখতে, অর্থাৎ মির্জাপুরের আদি বাসস্থান। এখানে ভিতরে প্রবেশ করা নিষেধ রয়েছে। এরপর চলে আসুন আজিমুন্নিসা বেগমের জীবন্ত সমাধি দেখতে। আজিমুন্নিসা বেগম ছিলেন মুর্শিদ কুলি খানের কন্যা। কথিত আছে তিনি এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন। আরোগ্য লাভের জন্য তাকে শিশুদের কলিজা খাবার পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি ছোট ছোট শিশুদের জীবন্ত মেরে কলিজা খেতেন। এই খবর তার বাবার কাছে চলে আসে এবং তাকে জীবন্ত কবর দেন। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। এরপর চলে আসবেন নবাব মির্জাফর ও তার পরিবারের ঐতিহাসিক ১১০০ কবর দেখতে। এখানকার এন্ট্রি ফি ১০ টাকা। এটি প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। এরপর চলে আসবেন নসিপুর রাজবাড়ি ও আখড়া দেখতে। এটি হাজারদুয়ারি প্যালেসের আদলে নির্মিত। এই জায়গার প্রবেশের মূল্য ২০ টাকা। শোনা যায় এই জায়গাতেই নাকি সেই সময় জলসা বসত। এখানে নাচতেন হীরাবাই। এই রাজবাড়ির ভিতরে বহু সিরিয়ালের শুটিংও হয়েছে। নসিপুর রাজবাড়ি ছিল দেবী সিংহের দরবারস্থল। বর্তমান এই রাজবাড়িটি একটি মিউজিয়াম হিসাবে রাখা রয়েছে। নসিপুর রাজপরিবারের ব্যক্তিগত জিনিসপত্র, ফরমান ইত্যাদি দেখতে পাবেন এই প্রাসাদের ভিতরে। এছাড়াও এই প্রাসাদের ভিতরে রয়েছে রামচন্দ্র মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির ইত্যাদি। এখানে কিন্তু রথেরও প্রচলন রয়েছে। এরপর চলে আসবেন হাউস অফ জগৎ শেঠ মিউজিয়াম বা জগৎ শেঠের বাড়িতে। জগৎ শেঠ ছিলেন এমন একজন ব্যক্তি যিনি তৎকালীন রাজা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অর্থ ধার দিতেন। বাংলা তথা বিহার, উড়িষ্যা সর্বত্রই অর্থ প্রদান করা হতো এই জগৎ শেঠের বাড়ি থেকে। শোনা যায় তার নিজের একটি ট্যাক্সশালও ছিল। কথিত আছে এই বাড়িতে সিরাজউদ্দৌলাকে হত্যা করার প্ল্যান করা হয়েছিল। ১৯৮০ সাল থেকে তার এই বাড়িটি বর্তমানে মিউজিয়াম করে রাখা রয়েছে। এখানে দেখতে পাবেন গোপন সুড়ঙ্গ, মাটির নিচের গুপ্তঘর, অস্ত্রাগার, একটি পরেশনাথ মন্দির। তবে মিউজিয়ামের ভিতরে ফটো বা ভিডিওগ্রাফি করা কিন্তু সম্পূর্ণরূপে নিষেধ রয়েছে। এই জায়গার এন্ট্রি ফি ৩০ টাকা। এটি প্রতিদিন খোলা থাকে। এরপর চলে আসুন কাঠগোলা প্যালেসে। রাজা ধনপত সিং দুর্গার ও লক্ষ্মীপত সিং দুর্গার এই প্যালেসটি সহ একটি যৌন মন্দির ১৮৭৩ সালে নির্মাণ করেন। ভিতরে অনেক কিছু দেখা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল গোপন সুড়ঙ্গ পথ, একটি চিড়িয়াখানা, যৌন মন্দির ইত্যাদি। ভিতরটি অনেক বড়। এই প্যালেসটিকে বর্তমান একটি মিউজিয়াম করে রাখা রয়েছে। মিউজিয়ামের ভিতরে ফটো বা ভিডিওগ্রাফি করা কিন্তু সম্পূর্ণরূপে নিষেধ রয়েছে। বিভিন্ন বাংলা সিনেমার শুটিং হয়েছে এই প্যালেসে। এই জায়গার এন্ট্রি ফি ২৫ টাকা। এটি প্রতিদিন খোলা থাকে। প্যালেসের পিছনেই রয়েছে আদিনাথজির একটি সাদা মন্দির এবং সামনে একটি জলাশয় আছে যেখানে বোটিং করার ব্যবস্থা রয়েছে। এরপর চলে আসতে পারেন ফুটি মসজিদ দেখতে। তবে বর্তমানে এই জায়গাটি জঙ্গলে ঢেকে গেছে এবং এখন এখানে কেউ আসেন না। এরপরে চলে আসুন কাটরা মসজিদ দেখতে। এটি প্রতিদিন খোলা থাকে, কোনো এন্ট্রি ফি নেই। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় মসজিদ হলো এটি। ১৭২৩ খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খান এটি নির্মাণ করান। মূল মসজিদটি ৫টি গম্বুজে ছিল। ১৮৯৭ সালে ভূমিকম্পে দুটি ধসে গেছে। এখানে ২০০০ জন মানুষ একসঙ্গে বসে নমাজ পড়তে পারেন। কথিত আছে এই মসজিদটি পুরো বেলজিয়াম কাছে মোড়া ছিল, সেই জন্য রাত্রে মসজিদটি চাঁদের আলোয় আলোকিত হতো। এরপরে চলে আসুন জাহান কোষা কামান দেখতে। মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালে ঢাকার জনার্দন কর্মকার নামে এক ব্যক্তি ১৬৩৭ সালে এই কামানটি নির্মাণ করেন। এর ওজন ছিল ৭,৯০০ কেজি। এটি চালানোর জন্য ১৭ কিলো বারুদের প্রয়োজন হতো। এরপর যে কোনো হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে নিয়ে চলে আসুন মতিঝিল দেখতে।
আমরা এখন চলে এসেছি নিউ মতিঝিল পার্কে। মতিঝিলের দুটি পার্ক রয়েছে, একটি ওল্ড ও একটি নিউ। আপনি যাবেন নিউ মতিঝিল পার্কে। আমরা ভুল করে ওল্ডে চলে গিয়েছিলাম, পরে আবার নিউতে যাই। এই পার্কের ভিতরে ভিডিও ও সাউন্ড সিস্টেমের একটি শো হয়, তবে সেটি সন্ধ্যার দিকে, তাই আপনাদের যদি দুপুরে ট্রেন ধরা থাকে তাহলে সেটি দেখতে পারবেন না। ভিতরে বাচ্চাদের নানা দোলনা রয়েছে। এখানে আপনি চাইলে সাইকেলও ভাড়া পেয়ে যাবেন। ভিতরে WBTDCL এর দ্বারা পরিচালিত লজের ব্যবস্থা রয়েছে, চাইলে আপনি ভিতরে থাকতেও পারেন। এই জায়গাটি প্রতিদিন সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এখানকার এন্ট্রি ফি 20 টাকা। এই সব প্লেস ঘুরে চলে আসুন স্টেশনে এবং দুপুরে 3:22 ট্রেনে ফিরে আসুন নিজের গন্তব্যে। আমরা মতিঝিল গিয়েছিলাম বিকেলের দিকে। আপনি যদি এখানে থাকেন তবে মতিঝিল বিকেলের দিকেই আসবেন। তবে আপনি চাইলে আরও 2 দিন এখানে ঘুরতে পারেন, কারণ এখানে অনেক জিনিস রয়েছে দেখার মতন। বিস্তারিত জানতে যদি চান তাহলে মুর্শিদাবাদ ভ্রমণে 2 রাত্রি 3 দিনের যে ভিডিওটি রয়েছে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেই ভিডিওটি দেখে নেবেন। এবার আসা যাক থাকবেন কোথায়। আমরা যেহেতু এখানে 2 দিন ছিলাম, তাই আমরা হোটেল শাগনিকে ছিলাম। আপনি যদি চান অন্য হোটেলেও থাকতে পারেন। মুর্শিদাবাদে থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে। এই শাগনিকের ডিটেলস ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এই হোটেলটি সম্পর্কে যাবতীয় তথ্য সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আসা যাক খাবেন কোথায়। খাবারের জন্য মুর্শিদাবাদে প্রচুর বাঙালি হোটেল রয়েছে অথবা রেস্টুরেন্ট, ধাবা পেয়ে যাবেন। আমরা যেহেতু বহরমপুর দিয়ে গিয়েছিলাম, তাই আমরা প্রথম দিন নন্দন ভেজ রেস্টুরেন্টে খেয়েছিলাম এবং আসার দিনও এখানেই খেয়েছিলাম। এখানের খাবার কিন্তু অত্যন্ত সুস্বাদু। এছাড়াও আপনি যদি হোটেলে থাকেন তাহলে সেই হোটেল থেকেও খাবারের ব্যবস্থা রয়েছে, সেখান থেকেও খেতে পারেন। এবার আসা যাক আপনার একদিনে কত খরচ হতে পারে। আপনি কতজন আসছেন তার উপরে খরচ নির্ভর করে, কারণ ঘোরার জন্য গাড়ি ভাড়াটা ভাগ হয়ে থাকে। তাও ধরে নিন আপনি যদি 2 জন আসেন তাহলে খরচ এমন হতে পারে। ট্রেন ভাড়া আসা ও যাওয়া মিলিয়ে 80 টাকা, টোটো রিজার্ভ 800 টাকা। যদি রিজার্ভ হয় তাহলে 2 জনের ক্ষেত্রে 400 করে হবে, অর্থাৎ একজনের 400 টাকা। টিকিট সব জায়গার একজনের 100 টাকা, আর খাওয়া দাওয়া ধরি 200 টাকা। মোটামুটি 780 টাকায় আপনার একদিনের একজনের ভ্রমণ সম্পূর্ণ হয়ে যাবে। অনেকেই আছেন যারা কাছে পিঠে থেকে ঘুরতে আসেন, তারা অনেকেই খাবার নিয়ে আসেন বাড়ি থেকে। তাই যদি আপনি খাবার নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার খাবারের খরচটাও বেঁচে যাবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, সাথে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এবং 2 রাত্রি 3 দিনের যে ডিটেলস ভিডিও রয়েছে, এছাড়াও মুর্শিদাবাদের ভ্রমণের আলাদা আলাদা ডিটেলস ভিডিও রয়েছে আমার চ্যানেলে। প্রত্যেকটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যাবার আগে অবশ্যই দেখে নেবেন। সাথে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, ধন্যবাদ।